হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। অনেকদিন অপেক্ষা করেছিলে, করে খুব তাড়াতাড়ি 21 থেকে 40 অঙ্কগুলো পাচ্ছ। তাড়াতাড়ি একটু লেট হলো, 8-9 দিন লেগে গেল। আই এম সরি ফর দ্যাট। সময় লাগলো একটু করতে, অনেকগুলো অঙ্ক অনেক কাজের মাঝে করে শেষ করলাম, দিয়ে গুছালাম, দিয়ে আপনাদের কাছে পেশ করব 21 থেকে 40 সব থেকে সহজ উপায়ে, সব থেকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে। ঠিক আছে, সো দেখো 21 থেকে 40। তার আগে আশা করবো তোমরা ভেক্টরের সমস্ত থিওরি দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন থেকে লিঙ্ক নাও, আই বাটন থেকে লিঙ্ক নাও, সেখান থেকে ভেক্টরের থিওরি দেখো। এনসিআরটিগুলো দেখো, এনসিআরটির বই থেকেও করানো আছে। এনসিআরটি দেখলে গেলে তুমি যদি এগুলো আর দেখবে না, কারণ এনসিআরটি করলে তুমি এইসব প্রবলেম নিজেই করতে পেরে যাবে। ঠিক আছে, আমার কাছে এনসিআরটি ক্লাসও করানো আছে, যেটা তোমার যেই মেন এবং যেই অ্যাডভান্স, তারপরে কি নিট, এগুলোতে হেল্প করবে। তাছাড়াও এখন তো এমসিকিউ টাইপ, এনসিআরটি করাই সব থেকে বেশি ভালো, কারণ সেখানে করলে তোমার মানে এদিককার 35 নম্বর তো গুছিয়ে নিচ্ছই ফার্স্ট সেমিস্টারে, তার সাথে নিট আর মানে যেইর জন্য তৈরি হয়ে থাকছো। এক্সট্রা তোমাকে পরের বছর বা ড্রপ দিয়ে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তাই তো একটা পার্ট তো হচ্ছে সেমিস্টার 1-এর যে পার্টটা, সেটা তো তুমি এমসিকিউ আকারে শিখছো। আর এমসিকিউ শিখতে গেলে তোমাকে ডেভেলপড হতেই হবে। আর ডেভেলপ মানে যেহেতু এমসিকিউ, সেটা ভাস্ট হয়ে যায়, সেটা কিন্তু এনসিআরটি ঢুকবেই। তুমি কিন্তু নিজের পরীক্ষার হলে বসে কমপ্লেন করতে পারবে না যে এটা এনসিআরটি থেকে কেন এসছে, আসবেই। ঠিক আছে, কারণ তুমি যে বই ফলো করছো, অন্য বইয়ের কিছু টপিক ঢুকে থাকবে, অন্য বইয়ের কিছু টপিক ঢুকে থাকবে। আলটিমেট এনসিআরটি ইজ দ্য বস। সো এনসিআরটি যে থিওরিগুলো আমি করাচ্ছি, সেগুলো কিন্তু দেখো, সেগুলো দেখলে এগুলো এমসিকিউ নিজেই পারবে। তাছাড়াও যেখানে যেখানে আটকাবে, যেতে এমসিকিউ আটকাবে, যাতে সহজে পেয়ে যাও, তোমাদের স্যার বলবো, দাদা বলবো, যাই বলবো, তার জন্য ফটাফট আমরা এই চ্যানেল থেকে সব অঙ্কগুলো একবার করে নেবো। চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। সো গাইস, শুরু হচ্ছে আজকের 21 থেকে 40 প্রবলেম। 21 নম্বরটা কি বলছে দেখো, ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, এই প্রবলেমটা জাস্ট মানে দিয়েছে, 4টা অপশন দিয়েছে। 4টা অপশনকেই তোমাকে দেখতে হবে যে কোনটা সঠিক অপশন। 4টা অপশনের মানে দেখতে হবে যে কোন অ্যান্সারটা ঠিক। ঠিক আছে, এবার ঘড়ির কাঁটার দিকে কেন বলেছে কথাটা তুমি অপশনগুলো চেক করার সময় বুঝতে পারবে। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি তুমি প্রথম অপশনটা দেখো, জে ক্রস জে মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আর দুটো মানে জে, দুটো সেম ভেক্টর, মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো ক্রস প্রোডাক্টের ফর্মুলা হলো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। এ বি সাইন থিটা এন ক্যাপ, তাহলে জে ক্রস জে এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হলো জে এর মান ইন্টু সাইন 0, জে এর মান 1 সাইন 0 0। তাহলে মড অফ জে সাইন অফ 0 কেন? দুটো ভেক্টর সেম দিয়ে কাজ করছে, ইন্টু এন ক্যাপ। এবার সাইন 0 যেহেতু 0, অ্যান্সারটা 0 হবে। সো অপশন এ হবে না। অপশন বি কে কি বলছে? অপশন বি নেক্সট অপশন কি বলছে? কমা দিয়ে লিখছি, কে ক্যাপ ডট আই ক্যাপ। দেখো এটা হলো ডট প্রোডাক্ট মানে কস থিটা, মড অফ কে মড অফ আই কস থিটা। থিটা কত? 90। কেন? কে ক্যাপ কাজ করে ওয়াই অ্যাক্সিসে, আই ক্যাপ কাজ করে এক্স অ্যাক্সিসে, মাঝখানে অ্যাঙ্গেল 90। ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মাঝখানে অ্যাঙ্গেল 90 হয়, তাহলে কস 90 0, তো এটাও 0 হবে না। অপশন সি বলছে জে ক্রস কে হবে মড অফ কে সাইন 90 ইন্টু এন ক্যাপ। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট ফর্মুলা মড অফ এ মড অফ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। সো এখানে মড অফ কে সাইন, দুটো মাঝখানে অ্যাঙ্গেল 90, কারণ যে কাজ করে ওয়াই আর কে কাজ করে জেডে। সো অ্যান্সারটা মড অফ জে 1, মড অফ কে 1 সাইন 91, তো এন ক্যাপ অ্যান্সার। এবার এই এন ক্যাপটা কি? এন ক্যাপটা হলো তোমার দুটো ভেক্টরে যদি ক্রস করি, তাহলে অ্যান্সারটা যেটা হয় সেটাও একটা ভেক্টর হয়, সেই জন্য তার সাথে এন ক্যাপ দিতে হয়। হ্যাঁ, এবার এই এন ক্যাপটা হলো যে দুটো ভেক্টরকে ক্রস করতে দিয়েছে, সে দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে। তো জে ক্যাপ কাজ করে ওয়াই অ্যাক্সিসে, কে ক্যাপ কাজ করে জেড অ্যাক্সিসে। তো ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সাথে দুজনের সাথে লম্ব হতে হবে কে? সেটা হলো তোমার এক্স অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিসের দুটো দিক, একটা পজিটিভ এক্স, একটা নেগেটিভ এক্স। সো ইট ইজ মেবি আই ক্যাপ, মেবি মাইনাস আই ক্যাপ। এবার এটা আই ক্যাপ হবে না মাইনাস আই ক্যাপ হবে, তার জন্য যে নিয়মটা লাগে সেটা হলো কস-স্কু নিয়ম। তার থেকেও ভালো যেটা নিয়ম, সেটা হলো ঘড়ির কাঁটার নিয়ম, যেটা এখানে উল্লেখ করেছে। সেটা হলো তুমি এখানে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপকে লিখবে গোল করে, দিয়ে এদেরকে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে দেবে। যদি এই ঘড়ির কাঁটাটা ম্যাচ করে ক্রস করো, তাহলে অ্যান্সারটা হবে থার্ড ভেক্টরটা উইথ প্লাস সাইন। আর যদি ঘড়ির কাঁটা ম্যাচ না করে উল্টো হয়, তাহলে অ্যান্সারটা হবে থার্ড ভেক্টরটা উইথ মাইনাস সাইন। যেমন আইকে জে দিয়ে ক্রস করলে অ্যান্সার হবে প্লাস কে, জে কে দিয়ে ক্রস করলে অ্যান্সার হবে প্লাস আই, কে আই দিয়ে ক্রস করলে অ্যান্সার হবে প্লাস জে।
উল্টো রিভার্স, জে কে আই দিয়ে দেখো উল্টো হয়ে যাচ্ছে, ক্রস করলে হবে মাইনাস কে, আই কে কে দিয়ে করলে মাইনাস জে, কে জে দিয়ে করলে মাইনাস আই। তো সেরকমই এখানে যেমন জে কে কে, তা জে আর কে ক্রস করেছে, ঘড়ি কটে ম্যাচ করেছে, সো এই আই এন ক্যাপটা হবে আলটিমেট আই ক্যাপ। সো জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ, যেটা অপশন সিতে রয়েছে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হবে না, কারণ আই ডট আই করলে হয় 1 × 1 মানে মডুলাস অফ আই 1 মডুলাস আই 1 আর কস 0 তো 1 হয়, সো ওটা অ্যান্সার 1 হতো, সো 0 দিয়েছে। অপশন ডি হবে না, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর কি বলেছে, এ ভেক্টর ইকুয়াল টু -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ মানের বল কোনো বিন্দু আর ভেক্টর ইকুয়াল টু 8i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এর উপর ক্রিয়াশীল। তাহলে টর্কের মান কত? এটার জন্য তোমাকে টর্কের ফিজিক্সটা জানতে হবে। টর্কের ফিজিক্সটা জানতে গেলে তোমাদের একটু অপেক্ষা করতে হবে, এটা তোমরা কয়েকটা চ্যাপ্টার পর শিখবে। আপাতত টর্কের যে ফিজিক্সটা ডেরিভেশন করার পর টর্কের যে ফর্মুলাটা আছে সেটা জেনে রাখো। টর্কের ফর্মুলা হয় টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এটাই হলো টর্কের ভেক্টর রূপ। ঠিক আছে, টর্ক মানে হলো কোনো বস্তুর উপর যদি কাপাল কাজ করে, কাপাল মানে মনে করো একযোগে দুটো বল কিন্তু ভিন্ন ক্রিয়ারেখায় কাজ করে কোনো বস্তুর উপর, তখন সেটাকে বলে কাপাল বা দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের যে কোনো একটা ফোর্স ইন্টু এই দ্বন্দ্বের মধ্যে যে দুটো দ্বন্দ্বের মধ্যে যে লম্ব দূরত্ব তার গুণফলকে বলা হয় টর্ক। সেটা তার মানে এই আরটা হলো দ্বন্দ্বের দুটো লম্ব দূরত্ব আর এফটা হলো এই দ্বন্দ্বের যে কোনো একটা ফোর্সের মান। আর ভেক্টর রূপ হয় আর ক্রস এফ। তো এখানে তোমাকে আর ভেক্টর আর এফ ভেক্টর দেওয়া আছে, তাদের ক্রস প্রোডাক্ট করবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। যেমন এখানে আর কত, আর ভেক্টর হলো এটা 8i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এফ ভেক্টর কত -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। সো এদের ক্রস করার নিয়ম কি, ডিটারমিনেন্ট প্রসেসে আই ক্যাপ দিলে, জে ক্যাপ দিলে, কে ক্যাপ দিলে, এবার প্রথমে আর ভেক্টর আগে আছে তার সহগগুলো 8, 2 আর 3, আর তারপরে এফ এর সহগগুলো -3, 2 আর 1, কারণ কে আগে 1 আছে। এবার প্রসেস কি, প্রথমে এই আই ক্যাপ রাখলে, আই ক্যাপটা নিয়ে আই ক্যাপের লাইন রো কলাম বাদ, যেটা বাঁচলো 2 × 2 আই ক্রস গুণ -3 × 2 = 6 হয়ে গেল প্রথম পার্ট। তারপর একটা মাইনাস দিয়ে হবে জে ক্যাপ, এবার জে ক্যাপের রো কলাম বাদ, তাহলে এদিকে 8 × 8 আর মাঝখানে মাইনাস আর 3 × 3 = 9 -9। ওকে, ঠিক আছে। নেক্সট তারপর একটা প্লাস কে ক্যাপ, প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর আবার প্লাস, তাহলে এই কলাম রো বাদ, তাহলে 8 × 2 = 16 মাইনাস 3 × 2 = 6 6। সো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 6 থেকে 2 গেলে -4 আই ক্যাপ, এটা মাইনাস প্লাস 8 9 17 -17 জে ক্যাপ, আর এদিকে প্লাস প্লাস মাইনাস প্লাস 16 6 22 কে ক্যাপ। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 23 এ এবং বি দুটো ভেক্টরের জন্য a ডট বি ইকুয়াল টু a ক্রস বি, তাহলে সি এর মান কত জানেন, সি ইকুয়াল টু a প্লাস বি। নর্মালি সি যদি a প্লাস বি হয় তাহলে সি ইজ ইকুয়াল টু হয় নাথিং বাট √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হলো এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল। এবারে থিটা তো আমি জানি না, থিটা জানার জন্য তোমাকে এখানে হেল্প করেছে যে বলেছে a ডট বি ইজ ইকুয়াল টু হবে হলো মড অফ a ক্রস বি। এখানে মড ইউজ করেছে এই জন্য যাতে আমরা ক্রস প্রোডাক্টের সাথে যে এন ক্যাপটা আছে সেটা না লিখি, শুধু মানটা নিই। তাহলে a ডট বি হয় এ বি cos থিটা আর a ক্রস বি হয় এ বি সাইন থিটা। এন ক্যাপ হবে না কারণ এখানে মড নিয়েছে, সো এখান থেকে এ বি কেটে যাচ্ছে, সাইন থিটা বাই cos থিটা করলে tan থিটা ইকুয়াল টু 1 হচ্ছে, দ্যাট ইজ tan অফ 45 হচ্ছে। সো থিটা ইকুয়াল টু 45 হচ্ছে। তাহলে থিটা মানে যদি এখানে বসাই দেওয়া যায়, √a² হচ্ছে প্লাস b² প্লাস 2ab cos অফ 45, cos অফ 45 হয় 1/√2, 1/√2 হয়। তাহলে এখানে √2 গুণ করে দিলাম, একটা √2 কেটে গেল। সো a² প্লাস b² প্লাস √2ab, যেটা অপশন ডি এর সাথে ম্যাচ খাচ্ছে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়ে গেল 21 22 23 সিম্পল অঙ্ক। চলো নেক্সট 24 25 দুটোই তোমার বইয়ে করে দেওয়া আছে, তবে এক্সপ্লেনটা বোঝাটা দরকার, নইলে অনেক সময় অসুবিধা হতে পারে। নইলে তো টেক্সট সলিউশন তো পাওয়াই যায় বিভিন্ন জায়গায়, সেটা দিকে করলে তো হবে না, একটু এক্সপ্লেনেশনটা দরকার, তাই জন্য আমি এটা করে দিচ্ছি। 24টা কি বলছে যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, ভালো কথা, যার ও ত্রিভুজটার ভর কেন্দ্র। আচ্ছা, ভর কেন্দ্র এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, নিতে হবে আগে। তারপর বলছে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু যদি এন অফ এও ভেক্টর হয় তাহলে এন এর মান কত হবে আর কি। তাহলে ত্রিভুজটা ভালো করে দেখো, এ বি একটা ভেক্টর, এসি একটা ভেক্টর, এ ও একটা ভেক্টর, ও সি একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, সি আর বি এর মাঝখানে কোনো ভেক্টর দেয়নি। ওকে, ভালো কথা। প্রথমত যেহেতু ও ভর কেন্দ্র এমন একটা বিন্দু যেটা মনে রাখবে
যার উপর অ্যাপ্লাইড যে ভেক্টরগুলো হবে, যে মানে যার ভরকেন্দ্র মানে কি, এই সমবাহু ত্রিভুজের তিনটা কর্নারে যদি তিনটা মাস রাখা যায়, তাহলে তিনটা মাসের বদলে বা কোনো এই তিনটা মাসের বদলে এই মাসটা একাই সে তিনটা মাসের সমতুল্য। তার মানে এই তিনটা পয়েন্ট থেকে ক্রিয়াশীল এই পয়েন্টের উপর যে ভেক্টরগুলো কাজ করবে একই দিকে মুখ হবে, তাদের টোটাল যোগফল কিন্তু শূন্য হবে। এবার এখানে তিনটা ভেক্টর দেখো, ও বিন্দু থেকে একটা ভেক্টর কাজ করছে এদিকে, একটা ভেক্টর কাজ করছে এদিকে, একটা এদিকে। এইটাই যদি আমি এদিকে নিই, কল্পনা করে আগে এদিকে নিই, তাহলে এই তিনটা ভেক্টরের কিন্তু ভেক্টর সাম শূন্য হবে, বিকজ ও হলো এই ত্রিভুজটার ভরকেন্দ্র। তো প্রথমে এই কনসেপ্টটা নিতে হবে। সো যেহেতু ও ভরকেন্দ্র, অর্থাৎ ভেক্টর ও এ যোগ ভেক্টর ও বি যোগ ভেক্টর ও সি, এই তিনটা কিন্তু শূন্য হবে। এখান থেকে তুমি লিখতে পারো ও বি প্লাস ও সি ইকুয়াল টু মাইনাস ও এ, দ্যাট ইজ ইকুয়াল টু এ ও। ওকে, এটা সাম্যাবস্থানের যে কনসেপ্ট, যেটা তোমরা স্থিতিবিজ্ঞানে শিখবে, সেখানেও জানতে পারবে যে ভরকেন্দ্র এমন একটা পয়েন্ট যেখানে যে দুটো ভেক্টর যদি দুদিক কাজ করে, তাহলে এদের লব্ধি হবে 3 নম্বর ভেক্টরটা অপোজিটে কাজ করবে। ঠিক আছে? সো ও বি প্লাস ও সি যদি করা যায়, তার অ্যান্সারটা হবে কিন্তু এ ও ভেক্টর। থাকলো এটা। এবার আমরা যে কল্পনা দিয়েছিলাম সেই কল্পনাটা মিটায় গিয়ে, ঠিক আছে? এবার তুমি যদি ত্রিভুজ এ বি ও নাও, তাহলে এখানে দেখো এইটা আর এটা এক মুখে, এটা তার অপোজিট মুখে, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা এও ভেক্টর যোগ ও বি ভেক্টর করলে তুমি পাবে হলো এ বি ভেক্টর। ওকে, ত্রিভুজ সূত্র থেকে বলে যেটা, যে ক্রমানুসারে গৃহীত বাহুগুলোর যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুর সমান হবে। আবার ত্রিভুজ যদি তুমি এ ও সিতে লাগাও, তাহলে এখানে দেখো এটা যোগ করে পাবো তোমার এসি ভেক্টর। সো এখান থেকে বলতে পারো এও ভেক্টর যোগ ও সি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। অতএব এখান থেকে যদি তুমি এ বি ভেক্টরকে আর এসি ভেক্টরকে যোগ করে দাও, কারণ সেটা যোগ করতে বলেছে, দেখো এই ভেক্টর প্লাস এসি ভেক্টর, তাহলে এখান থেকে তুমি যেটা পাবে সেটা হলো 2 এও ভেক্টর, কারণ ডাবল আছে, আর যোগ ও বি ভেক্টর যোগ ও সি ভেক্টর। সেখান থেকে দেখো 2 এও ভেক্টর থাকলো, এদিকে ও বি ভেক্টর আর ও সি ভেক্টর যোগ করে আমি আগে পেয়ে গেছি এও ভেক্টর। সো 3 টেবিল হলো 3 এও ভেক্টর। সো n equal to 3. So option C is the right answer. ওকে, 25 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দুটা প্রাসের উড্ডয়নকাল মানে উত্থিতিকাল যাই বলতে পারো T1 আর T2 যেটা সমান নয়, দুটা প্রাসেরই প্রক্ষেপ সীমা আর হলে নিচের কোনটা ট্রু হবে। আগে এখানে কিন্তু সাফিসিয়েন্ট ডেটা নাই, ঠিক আছে? এই অঙ্কটা দুভাবে করা যায়। একটা ভাবে হলো, একটা বড় ক্যালকুলেশন হবে, জটিল একটু ক্যালকুলেশন হবে, ওভাবে করতে পারো তুমি। হ্যাঁ, দেখাচ্ছি করিয়ে, অসুবিধা না। আগে সিম্পলটা দেখাই, সিম্পল যেটা তোমার এমসিকিউ তো সহজে যেটা করার উপায়, সেটা হলো এখানে যেটা মানে ইনসাফিসিয়েন্ট ডেটা, সেটা হলো যে দুটো যে প্রাস আছে তাদের ভেলোসিটি কিন্তু সেম ধরে তোমাকে করতে হবে, যে দুটো প্রাসকে সেম ভেলোসিটিতে ছোড়া হয়েছে। যদি ভেলোসিটি সেম না ধরে করো তাও হবে, জটিল ক্যালকুলেশন হবে, করে দেখাচ্ছি, অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এইটুকু কনসিডার করে নাও আগে, যে দুটো প্রাস যাদের ছোড়া হয়েছে, এখানে লেখা নাই, উল্লেখ করা নাই, এটা তোমাকে ধরে নিতে হবে যে দুটো প্রাসকে যে ছোড়া হয়েছে তাদের কিন্তু ভেলোসিটি সেম, দুজনকে সেম বেগে ছোড়া হয়েছে, এবং দুজনে পড়তে সময় লেগেছে T1 আর T2 আলাদা টাইম, কিন্তু তবুও তাদের রেঞ্জ সেম। তবে রেঞ্জ সেম হলে যেটা হয় সেটা একটু জেনে রাখো, কোনো একটা প্রাস মানে কি অ্যাঙ্গেল করে ছোড়া, তার এখানে ছোড়ার সাথে স্পিডটা যেমন ইম্পর্টেন্ট, তেমন কত অ্যাঙ্গেলে ছুড়লাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো রেঞ্জের যে ফর্মুলা হয় সেটা হয় হলো তোমার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কী হয়? রেঞ্জের ফর্মুলা হয় হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হলো রেঞ্জের ফর্মুলা। এবার এখানে একটা কথা মনে রাখবে যে যদি এই থিটার মান, মনে করো প্রথম ফার্স্ট ফ্লাইট যেটা ফার্স্ট যে প্রাসটা, তার ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে রেঞ্জ যদি এটা হয়, তাহলে সেকেন্ড যে প্রাসটা হবে তার কি অ্যাঙ্গেলে ছোড়া হলে আবার সেম রেঞ্জ পাওয়া যাবে।
সেটা হলো 90 মাইনাস থিটা। কেন দেখে নাও আর ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন অফ 290 মাইনাস থিটা বাই জি, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। আর 180 মাইনাস সামথিং ইকুয়াল টু সাইনই হয়, কারণ 90 ইন্টু 2 2 ঘর, আবার অল সাইনের ঘর। সো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো কী দাঁড়ালো দেখলে যে, তার মানে এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখো যে কোনো প্রাসকে যদি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছোড়া হলে তারা কিন্তু সেম রেঞ্জ করে। সেই অ্যাঙ্গেল দুটো কী কী? একটা হলো থিটা অ্যাঙ্গেলে ছুড়লে আর একটা হলো 90 মাইনাস থিটা। যেমন ফর এক্সাম্পল তুমি কোনো একটা প্রাসকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে যে রেঞ্জ করবে একই ভেলোসিটি, তাকে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাও কিন্তু তার রেঞ্জ সেম হবে। ওকে, সো এখান থেকে তোমার একটা যে ধারণা হলো যে দুটো কোনো প্রাসকে যদি একই স্পিডে ছোড়া যায় তাহলে তার দুটো অ্যাঙ্গেলের রেঞ্জ সেম হয়। কী কী অ্যাঙ্গেল? একটা থিটা আর একটা 90 মাইনাস থিটা বাই ক্যালকুলেশন বলছে, আর কোনো অ্যাঙ্গেলে কিন্তু রেঞ্জের মান সেম আসবে না। ওকে, সো এখান থেকে যদি টাইম অফ ফ্লাইটের ফর্মুলা দিই তো টি ইকুয়াল টু হয় হলো 2u সাইন থিটা বাই 2g। দেখে নিচ্ছি, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হলো 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি হলো টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। তো প্রথম ক্ষেত্রে t1 যদি ধরি তাই 2u সাইন থিটা বাই জি হবে, আর t2 ক্ষেত্রে কী হবে? t2 ক্ষেত্রে হবে 2u সাইন থিটার জায়গায় কি ইউজ করবো? 90 মাইনাস থিটা বাই জি। সো 90 মাইনাস থিটা মানে কস থিটা, মানে 2u কস থিটা বাই জি। এটা হবে তোমার টাইম অফ ফ্লাইট অফ সেকেন্ড প্রাস। তাহলে এবার গুণ করে দাও, t1কে যদি তুমি t2 দিয়ে গুণ করে দাও তাহলে হবে হলো 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার। কী হলো? 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার, যেখানে এখানে 2 রাখলাম, ইউ স্কোয়ার রাখলাম। এবার 2 সাইন থিটা কস থিটা করলে সেটা আবার হয় সাইন 2 থিটা বাই জি স্কোয়ার। সো এখানে 2 রাখলাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি একটা নিতে গেলে সেটা আবার আর হয়, তো 2r বাই জি। কেন? কারণ আর ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সো এখান থেকে দেখলাম t1 t2 হলো 2r বাই জি, যেখানে 2 তো কনস্ট্যান্ট, জি গ্র্যাভিটি কনস্ট্যান্ট। সো ফাইনাল যেটা পেলাম যে t1 আর t2 ইজ প্রপোর্শনাল টু r। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 26, 27, 28। 26 কি বলছে? এর মান 2 একক, মানে একটা ভেক্টর যার মান 2 একক, এটি xy তলে অবস্থিত। ভালো কথা, এটি ধনাত্মক x এর সাথে 30 ডিগ্রি কোণ আর ধনাত্মক y অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। মানে বলতে চাইছে এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে এই ভেক্টরটা যার মান 2 একক, সেই ভেক্টরটা x অক্ষের সাথে 30 ডিগ্রি আর y অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে রয়েছে। ভালো কথা। অপর একটি ভেক্টর b যার মান 5 একক, সেটি ধনাত্মক x অক্ষ বরাবর রয়েছে। তার মানে এটা হলো a ভেক্টর। হ্যাঁ, এটা a ভেক্টর যার মড 2 একক, আর এটা হলো b ভেক্টর যার মড হলো তোমার 5 একক, যেটা আবার রয়েছে এই x অক্ষ বরাবরই। কি করতে বলেছে? তাহলে a ডট b, আচ্ছা a ডট b কি হয় ভাই? a ডট b হয় নাথিং বাট মড অফ b অ্যান্ড cos থিটা, যেখানে থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b। মড অফ a কত? 2 একক। মড অফ b কত? 5 একক। আর cos থিটা কত? cos অফ a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো y অক্ষের অ্যাঙ্গেলটা লাগলো না, তো 2 × 5 × cos অফ 30 মান কত? √3/2। তো 2 কেটে গেল, 5√3 অপশন এ। 27 নম্বরটা দেখো কি বলছে। একটি প্রাসের থিটা ও 90 মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা যথাক্রমে h1 ও h2। প্রতি ক্ষেত্রেই যদি প্রাসের বিস্তার সীমা r হয় তবে r h1 h2 মধ্যে সম্পর্কটি হলো। এই অঙ্কটা হলো সাফিসিয়েন্ট ডেটা দেওয়া অঙ্ক। কেন? কারণ এখানে তোমাকে উল্লেখ করে দিয়েছে, প্রথমত জানিয়েই দিয়েছে যে একটা প্রাসকে যদি থিটা 90 মাইনাস থিটা কোণে ছোড়া হয় তাহলে একমাত্র তাদের রেঞ্জটা সমান হয় বা সীমাটা সমান হয়, এবং যেহেতু এটা একটাই প্রাস অর্থাৎ তাদের ভেলোসিটি সেম, জাস্ট দুটো অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে।
ঠিক আছে। তো এই প্রবলেমটা কিন্তু ডেটা সাফিসিয়েন্ট এবং সেম একই কনসেপ্টে আগের মতো করে করতে হবে। আগে ফর্মুলাগুলো লিখি। রেঞ্জের ফর্মুলা হয় হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচের ফর্মুলা হলো ইউ স্কোয়ার সাইন থিটা বাই 2g, তাই তো? একবার দেখে নিই। এইচ হল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইচ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর রেঞ্জ হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিকই আছে, এই দুটো ফর্মুলা পেপার বেস করে অঙ্কটা হবে। তো প্রথমে আমরা কি বলেছে, যেহেতু বলেছে দুটো হাইট আলাদা যখন বিভিন্ন আলাদা আলাদা কোণে ছোড়া হয়, তো H1 যখন ইউজ করব তখন থিটা কোণে ছুঁড়েছি, অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করব ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর H2 যখন করব তখন কিন্তু আমরা 90 মাইনাস থিটা কোণে ছুঁড়েছি, সো এখানে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা বাই 2g, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে H1 H2 পেয়ে গেলাম। এবার H1 H2 গুণই করে দেখি, যদি না মেলে তাহলে এই অন্য করবো। H1কে H2 যদি গুণ করি তাহলে হয়ে যাবে ইউ টু দি পাওয়ার 4 এদিকে, আর এদিকে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, তাই তো, আর এদিকে 4g। এবার যদি আমি এটাকে ইউ টু দি পাওয়ার 4 নিয়ে 2 সাইন থিটা কস থিটা দিয়ে হোল স্কোয়ার মেরে দিই, তাহলে এখানে একটা 2x 4 এক্সট্রা নিয়েছি, তাহলে নিচে একটা 16 হয়ে যাবে 16g। এটা ইউ টু দি পাওয়ার 4 রেখে 2 সাইন থিটা কস থিটা মানে হলো সাইন 2 থিটা, তো সাইন স্কোয়ার 2 থিটা হয়ে গেল ডিভাইডেড বাই 16g। কত হলো ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 থিটা বাই 16g। এবার রেঞ্জে আছে, তাই তো, হোল স্কোয়ারই তো আসছে ইউ টু দি পাওয়ার 4, হ্যাঁ হ্যাঁ। এবার রেঞ্জে আছে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে এটাকে আমি যদি এরকম করি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি তার হোল স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে ইনটু হবে, এদিকে ইউ 4 ছিল মিলে গেল, সাইন 2 থিটা ছিল মিলে গেল, জি তো সিঙ্গেল জি ছিল কিন্তু স্কোয়ার নিয়েছি, তাহলে এখানে এটা হবে হলো তোমার 16g ছিল না, জি স্কোয়ার ছিল নিচে, H1 H2 জি স্কোয়ার হবে, কারণ এখানে একটা জি আছে এখানে একটা জি আছে, তো জি স্কোয়ারটা মিলে গেল, শুধু থাকলো হলো 16। তো এখানে 16টা আছে, তাহলে 16টা 1/16টা থেকে গেল, দেখো বাকি সব মিলে গেল, ঠিক আছে। এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে কী হলো 1/16 থাকলো, তাহলে এই পার্টটা আবার কার সমান, আর এর সমান, সো এটা হয়ে গেল আর স্কোয়ার বাই 16। সো দ্যাট ইমপ্লাইজ এদিকে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 16 H1 H2, দ্যাট ইমপ্লাইজ আর হবে তোমার 16 মানে 4 রুট ওভার H1 H2, তাহলে এটা কিন্তু অপশন 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 ডি এর সাথে ম্যাচ খেয়ে গেল। সো আর ইকুয়াল টু 4 H রুট ওভার H1 H2। ওকে, এই হলো তোমার 27। ওকে, চলো নেক্সট 28 29 কি বলছে, এ বি এর কোন মানের জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর উপর লম্ব হবে। তার মানে এই দুটো ভেক্টর যদি একে অপরের উপর লম্ব হয়, তার মানে এদের ডট প্রোডাক্ট কি হবে, 0 হবে। ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইকুয়াল টু 0। দুটো ভেক্টর যদি একে অপরের উপর লম্ব হয়, তার মানে সেই ভেক্টর দুটার ডট প্রোডাক্ট 0 হবে, কারণ ডট প্রোডাক্টটা হয় ভেক্টর দুটোর মান ইন্টু কস দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম 90 হলে কস 90 0, সো 0 হবে। তো এই দুটো ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে ডট প্রোডাক্ট করলে এ আই ক্যাপ 1 প্লাস বি জে ক্যাপ 1, বাকিটা 0 ইকুয়াল টু 0, আই জে 0 জে আই 0, সো দ্যাটস মিন এ ইকুয়াল টু মাইনাস বি হবে। তাহলে এর মান বি এর মান সমান এবং বিপরীত হবে, তাই তো। তাহলে এ আর বি এর মান 1 0 হবে না, মাইনাস 2 0 হবে না, 3 0 হবে না, 1/√2 মাইনাস 1/√2 সেম এবং অপোজিট, একমাত্র ডি অপশন রয়েছে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 একই বিন্দুতে ক্রিয়াশীল দুটা বলের মানের যোগফল 16। দুটো বল নিলাম F1 আর F2, যাদের মানের যোগফল জাস্ট মডের যোগফল আলাদা করে যদি নিই তাহলে সেটা হবে 16, ঠিক আছে। বল দুটোর একদম পাতি মানের যোগফল 16, তার মানে আমি এমনি নর্মাল হিসেবে লিখছি যে F1 ভেক্টর চিহ্ন দিচ্ছি না, মানটা খালি, প্লাস F2 যদি মানগুলো নিয়ে যোগ করি তাহলে হবে 16।
আবার লব্ধি বলের মান 8। লব্ধি মানে কি? লব্ধি মানে বল দুটোর মাঝখানে অ্যাঙ্গেল দিয়ে রুট ওভার করে যেটা ফর্মুলা হয় সেটা। আচ্ছা সেটা দেখছি। আর লব্ধি বল বা লব্ধি মানে আর ইকুয়াল টু 8, যেটা ইকুয়াল টু ফর্মুলা হিসাবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 কস আলফা, যেখানে আলফাটা হলো f1 আর f2 মাঝখানে অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা এবার কি বলছে এগাই? বলছে লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব। আচ্ছা এটা এবার তাহলে আঁকতে হবে। সাপোজ এটা f1, তাহলে মানে এটাই ক্ষুদ্রতর ধরলাম, তাহলে লব্ধি বল এটা আর, যেটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব, অর্থাৎ আরেকটা বল একটু অ্যাঙ্গেল করে এদিকে হবে, যেটা হবে f2। ওকে, এবার যদি আমি সামান্তরিকটা কমপ্লিট করে দিই, সামান্তরিকটা যদি কমপ্লিট করি, এটা f1 এটা f2 এটা r, তাহলে এটা f2 হলে এটাও কিন্তু f2, আর সেই হিসাবে আবার এটা 90 হয় যদি, আর এটা r, তাহলে এখান থেকে আমি বলতে পারি না এইটুকু ছবি থেকে খালি যে r মানে 8, 8 স্কোয়ার ইকুয়াল টু এটার মান হলো f1 এর মান কত জানি না, তো f1 স্কোয়ার প্লাস f2 এর মান কত, f2 এর মান হলো জানি না, f2 স্কোয়ার। বলা যেতে পারে না? বলা যেতে পারে কি পারে না বলো? পারে তো, কারণ যেহেতু ঠিক আছে f1 আর f2 এই ফর্মুলাটা ফেলতে গেলে যেখানে অ্যাঙ্গেল লাগবে ওর বিটুইন 8 আসবে, কিন্তু তাছাড়াও যেহেতু এটা ছবি হিসাবেও দেখো, এটা যদি 8 হয়, দেখো এটা f1 হবে, তার উপর লম্ব হবে তার লব্ধিটা, আর যদি লম্ব লব্ধি হয় অবশ্যই এইদিকে f2 হবে, কারণ লব্ধিটা তো দুটো বলের মাঝখানে কোথাও একটা হবে। তবে সামান্তরিক একটু কমপ্লিট করে দেখা যাচ্ছে যে এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। শুধু এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কিন্তু মানে ছেড়ে দাও লব্ধি, এখানে কিন্তু লব্ধি ফর্মুলা ফেলছি না, এখানে নর্মাল একদম ফর্মুলা সমকোণী ত্রিভুজের, যে এটার মান যদি 8 হয় তাহলে 8 স্কোয়ার ইকুয়াল টু হবে এটার ভূমি, এটা অতিভুজ, সরি ভুল করলাম, 8 স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ f2 স্কোয়ার মাইনাস f1 স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তা লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, f2 স্কোয়ার মাইনাস f1 স্কোয়ার, এটা হবে 8। তাহলে এখান থেকে যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু অঙ্কটা বেরিয়ে যায়। কী করে ভাববো? এবার এখানে f1 প্লাস f2 16, আবার এদিকে f2 স্কোয়ার মাইনাস f1 স্কোয়ার হয়েছে, এখানে যদি ফর্মুলা ফেলে দিই তাহলে এটা হবে এদিকে 64, এদিকে হবে f2 প্লাস f1 ইন্টু f2 মাইনাস f1 হবে তো। তার মধ্যে f2 প্লাস f1টা 16, তাহলে সেই 16টা যদি বসিয়ে দিই, দ্যাট ইমপ্লাইজ f2 মাইনাস f1 ইকুয়াল টু হচ্ছে 16 দিক পাঠিয়ে দিলে 16 64 ভাগ করে 464 4, তাহলে f2 মাইনাস f1 4 আর f1 প্লাস f2 16, তাহলে সেখান থেকে যদি এই দুটোকে আবার যোগ করে দিই তাহলে f1 আর f1 কেটে যাবে, এটা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এই দুটো যদি যোগ করে দিই তাহলে f1 f1 কেটে যাচ্ছে, থাকলে f2 তো 2f2 ইকুয়াল টু এখানে 1 প্লাস 2, এটা অ্যাড করে দিলাম, তাহলে 2f2 হয়ে গেল ইকুয়াল টু এদিকে 4 আর 16 মানে 20, নেই 16 17 18 19 20, তাহলে এখান থেকে f2 ইকুয়াল টু হলো 10, কত f2 ইকুয়াল টু হলো 10 নিউটন। তাহলে f1 কত হবে, একটা যেমন একটা বসিয়ে দাও, f2 যদি 10 হয় তাহলে f1 হলো 16 মাইনাস 10, দ্যাট ইজ ইকুয়াল টু 6 নিউটন। সো 10 নিউটন অ্যান্ড 6 নিউটন, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? মানে এইটা কোনো কাজে লাগলো না, এই ফর্মুলাটা কোনো কাজে লাগলো না, অ্যাঙ্গেল যদিও জানি না f1 f2 মাঝখানে, জাস্ট ছবি এঁকে কিন্তু আমার চলে এলো f1 f2 এর মান, f1 এর মান কত 6 নিউটন, f2 এর মান 10 নিউটন। ওকে চলো নেক্সট 30 31 কি বলছে? দুটি বিলিয়ার্ড বল মানে যথাক্রমে i ক্যাপ প্লাস √3j ক্যাপ ও 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, সরি দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে i ক্যাপ প্লাস √3j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কি? মানে বলতে চাইছে দুটো বল আছে, একটা এদিক যাচ্ছে সাপোজ, আর একটা বল সাপোজ এদিক যাচ্ছে, তো মাঝখানে কোণটা কত? ওকে, মনে করো এই বলটা যাওয়াটাকে এ ভেক্টর ধরলাম, এই বলটা যাওয়াকে যদি বি ভেক্টর ধরি, মাঝখানে কোণ বের করার ফর্মুলা কি? a ডট বি বের করে নাও, কারণ a ডট বি যদি করো দ্যাট ইজ এ বি কস থিটা হবে। সো এখান থেকে ইজিলি বলতে পারি কস থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই এ বি। a ডট বি মানে a কত i ক্যাপ প্লাস √3j ক্যাপ, বি কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ধরলাম, প্রথম বলটাকে a ভেক্টর ধরলাম, দ্বিতীয় বলটাকে বি ভেক্টর ধরলাম। এবার মড অফ a কত √1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার
বি কত √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এদিকে আই ক্যাপ 1 মানে 2 আর জে ক্যাপ 1 মানে প্লাস 2√3 ডিভাইডেড বাই এদিকে 1 প্লাস 3 4 এদিকে 4 প্লাস 4 8 √4 মানে 2 আর √8 মানে হলো √8 মানে 2√2 that is equal to 2 plus 2√3 divided by 4√2 এটা হলো cos থিটা। তাহলে এখান থেকে থিটা বের করতে হবে, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু, যেহেতু এটা কোনো একটা এক্স্যাক্টলি মান পাওয়া যাচ্ছে না, cos ইনভার্স 2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4√2। তাহলে এটাকে ক্যালকুলেটর টেপো, ক্যালকুলেটর পেলে অ্যান্সার হবে 15 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেটর এটা মানে এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। ঠিক আছে, ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করতে হবে, cos ইনভার্সটা বের করতে হবে, যেটা হবে 15 ডিগ্রি, মানে অপশন বি। ওকে, 31 এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। আগে দেখি ব্যাপারটা কি। সাপোজ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মানে গ্রাফিক্যাল এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার কি বলছেন, এক ব্যক্তি 4 মিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, প্রথম ব্যক্তি যাচ্ছে পূর্ব দিক, পূর্বে একবার ইস্টে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, মানে ইস্টে ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু 4, মানে ইউ ভেক্টর মান হলো 4 মিটার পার সেকেন্ড, মানে ইউ ইজ ইকুয়াল টু নাথিং বাট 4 আই ক্যাপ। এটা কেমন করে করলাম দেখো, ইউ ভেক্টরটা কাজ করছে ইস্টের দিকে পূর্বের দিকে, সেই ভেক্টরটা আবার কাজ করছে এক্স অ্যাক্সিস দিকে। এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো ভেক্টরের মান জানো, তাহলে তাকে ভেক্টরে প্রকাশ করার জন্য এক্স ভেক্টরের দিকের একক ভেক্টর দ্বিগুণ করতে হবে। এবার এক্স ভেক্টরের দিকে একক ভেক্টর কী হয়, আই ক্যাপ। সো ইউকে যদি মানে মান জানি 4 মিটার পার সেকেন্ড, তবে তাকে যদি ভেক্টরে রূপান্তরিত করতে হয়, তাহলে তার সাথে এক্স অ্যাক্সিসের দিকে জাস্ট ইউনিট ভেক্টর লাগিয়ে দিলাম, হয়ে গেল। এবার দক্ষিণ দিকে যাচ্ছে কোথায়, 3 মিটার পার সেকেন্ড বেগে, দক্ষিণ দিক মানে এটা নর্থ সাউথ, তাহলে এদিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে একে যদি ভেক্টর রূপ করি, তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু -3 জে ক্যাপ। -3 জে ক্যাপ কেন, বিকজ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে যে ইউনিট ভেক্টর কাজ করে সেটা মাইনাস জে ক্যাপ, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে সেটা জে ক্যাপ। ওকে, এবার কি বলছেন, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। দেখো, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ বের করতে হবে, তাহলে আপেক্ষিক বেগ বের করবো কার, 4i এর মানে ইউ এর। দেখো, আপেক্ষিক বেগ মানে কি, আপেক্ষিক বেগ যার বের করব, প্রথম ব্যক্তির বের করছি কিন্তু এখানে আপেক্ষিক বেগের ফর্মুলা তোমরা জানো ভি মাইনাস ইউ। এবার সেখানে ভিটা যেহেতু মানে বলা হয় দ্বিতীয়টাকে, যে দ্বিতীয় ব্যক্তির বেগ আপেক্ষিক বেগ প্রথম ব্যক্তির সাপেক্ষে কত, সেই জন্য তোমরা ভি মাইনাস ইউ করো। কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে কত, দ্যাটস মিন এখানে আপেক্ষিক বেগ ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু কিন্তু তোমার ইউ মাইনাস ভি, ইটস নট ভি মাইনাস ইউ, কারণ এখানে প্রথম আপেক্ষিক বেগটা দ্বিতীয় ব্যক্তির, যে ব্যক্তির আপেক্ষিক বেগ বের করবো, সরি হ্যাঁ কি আপেক্ষিক বেগ প্রথম ব্যক্তির, যে ব্যক্তির আপেক্ষিক বেগ বের করবো তার যে পার্সোনাল বেগ মাইনাস যে ব্যক্তির সাপেক্ষে বের করবো তার বেগ, ঠিক আছে, তাহলে বেরোয় আপেক্ষিক বেগ। তো এখানে বের করবো প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ, দ্যাট ইজ ইউ, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে দ্যাট ইজ মাইনাস ভি। সো ইউ এর মান কত, ইউ এর মান 4 আই ক্যাপ, ওকে, মাইনাস ভি এর মান কত, ভি এর মান হলো -3 জে ক্যাপ, দ্যাট ইজ 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা বুঝলে কিনা, ফর্মুলা হিসেবে গেলে হবে না, ফর্মুলা তোমরা জানো আপেক্ষিক বেগ মানে ভি মাইনাস ইউ, ওখানে আমরা সবসময় দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ প্রথম বস্তুর সাপেক্ষে বের করি, কিন্তু এখানে কোয়েশ্চেনটা দিয়েছে প্রথম বস্তুর ব্যক্তির আপেক্ষিক বেগ দ্বিতীয় বস্তুর সাপেক্ষে, ঠিক আছে, তো সেখানে ইউ মাইনাস ভি হবে, বা তুমি এটাকে তাহলে এটাকে তোমার ভি ধরতে হবে, এটা ইউ ধরতে হবে, তাহলে তোমার সূত্রের সাথে মিলবে, ঠিক আছে। তুমি কনসেপ্টের সাথে মিলাও, কনসেপ্ট মানে যার আপেক্ষিক বেগ বের করতে দেবে সেটা মাইনাস যার সাপেক্ষে বের করতে দেবে। ওকে, চলো নেক্সট 33 বলছে 216 কিমি পার আওয়ার বেগে একটা বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উঠছে বা উড়ে চলছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর ঠিক ওপরে রয়েছে, একটা বিন্দু সিলেক্ট করে নিতে হবে, তখন বিমানটি থেকে একটা বোমা ফেলা হলো। ভালো কথা, বোমাটি এ বিন্দু থেকে কিছু দূর বি বিন্দুতে গিয়ে পড়লো, তাহলে এ বির দূরত্ব কত, মানে গল্পটা হলো যে এই প্লেনটা মনে করো, সাপোজ দিস ইজ দ্য প্লেন, উঠছে প্লেনটা মনে করো, উঠতে উঠতে মনে করো প্লেনটা যখন একটা পয়েন্ট গ্রাউন্ডের এ পয়েন্টের ওপরে, যেটা গ্রাউন্ড থেকে 1960 মিটার উঁচুতে, তখন এখান থেকে একটা বোম ফেলা হলো।
তাহলে যে বোমটা হলো সেই বোমটা কি বেগ লাভ করবে, বোমটা কিন্তু 216 কিমি পার আওয়ার এই বেগটাই লাভ করবে, মানে বিমানের যে বেগ সেই বেগটা লাভ করবে। তাহলে বোমটার হরাইজন্টাল যে ভেলোসিটি, হরাইজন্টাল মানে তোমার অনুভূমিক ভেলোসিটি হলো বোমটার 216 কিমি পার আওয়ার, যেহেতু এরোপ্লেন থেকে ফেলা হচ্ছে, এরোপ্লেন ভেলোসিটিটাই বোম পেল। এবার বোমটার অনুভূমিক ভেলোসিটি এদিকে, কিন্তু বোমটার উপর গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, অ্যাক্সেলারেশন নিচের দিকে, অর্থাৎ ও যেতে চায় এদিকে কিন্তু গ্র্যাভিটি টানছে নিচের দিকে। সো ওভারঅল ও একটা প্রাসের মতো করে এই সব জায়গায় গিয়ে পড়বে। ওকে, সো দিস ইজ দ্য বি পয়েন্ট। আমাকে এই এবিটা বার করতে হবে, এবিটা সাপোজ এক্স কত, এটা আমাকে বার করতে হবে। তো দেখো, তো বোমটা কি হলো, আলটিমেট বোমটা নিচে এসে পড়লো। নিচে এসে পড়ার সময় সে ডাইরেক্ট নিচে পড়েনি, প্রাসের মতো করে পড়েছে। এবার তার মানে এই বোমটার ক্ষেত্রে দু ধরনের ভেলোসিটি আছে, একটা হলো অনুভূমিক, একটা হলো উলম্ব। অনুভূমিক ওর ইনিশিয়াল ভেলোসিটি হলো 216 কিমি পার আওয়ার, বাট উলম্বভাবে নিচের দিকে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 0, কিন্তু ডিউ টু গ্র্যাভিটি ও ধীরে ধীরে কিন্তু ও নিচের দিকে পড়তে শুরু করে। ওকে, সো এখানে যদি আমরা কতটা হাইট নেমেছে সেটা যদি দেখি 1960, সেটা যদি আমি এইচ ধরি এবং মনে করি যে বোমটা টি টাইম পর, কত টাইম পর, টি টাইম পর ভূমিতে ছুঁয়েছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা হাইটের এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে এইচ ইকুয়াল টু হবে ইউটি প্লাস অফ হাফ অফ জিটি স্কোয়ার। যেখানে হাইট মানে কি, ওপর থেকে নিচে নামা, ওপর থেকে নিচে নামার সময় ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বোম ইজ 0, কারণ বোমটার ভেলোসিটি তো অনুভূমিক বরাবর আছে, গ্রাউন্ড বরাবর তো ইনিশিয়াল ভেলোসিটি নাই, জি এর জন্য ধীরে ধীরেও ভেলোসিটি পাবে এবং নিচের দিকে পড়বে। সো ইনিশিয়ালি ওর কিন্তু গ্রাউন্ড বরাবর কোনো ভেলোসিটি নেই, অর্থাৎ এই পার্টটা 0, তার অ্যান্সার হলো হাফ অফ জি টি স্কোয়ার অনলি। এটা হলো হাইট। ওকে, যে হাইটটা 1960 যেটা আমরা ইউজ করছি পরে। আরেকটা কথা, যে ওইখান থেকে যে এ থেকে বি পর্যন্ত ট্রাভেল করলো সেটা কিন্তু জাস্ট এই অনুভূমিক বেগের জন্যই লাভ করলো। এই বরাবর কিন্তু কোনো গ্র্যাভিটি কাজ করে না, গ্র্যাভিটি নিচে দিয়ে কাজ করছে, অর্থাৎ এই বরাবর কোনো অ্যাক্সেলারেশনও নেই। সো আমাকে এবি যদি এক্স বের করি, তাহলে এটা আমি এইভাবে ফর্মুলা ইউজ করতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে জি এর কোনো গল্প নেই, কারণ এটা অনুভূমিক গতি। তাহলে এইখানে এস এর জায়গায় এক্স ধরে, যেহেতু এক্স ইকুয়াল টু হবে অনলি ইউ অ্যান্ড টি, ঠিক আছে, যেখানে ইউ হলো এই 216 কিমি পার আওয়ার। এবার যদি আমরা 216 কিমি পার আওয়ারকে একটু মিটার পার সেকেন্ড করে নিই আলাদা করে, তো 216 কিমি পার আওয়ার ইকুয়াল টু 216 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এখানে 18 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, 3 2 6, 6 দিয়ে 6 12 72, 5 12 60 মিটার পার সেকেন্ড। সো এক্স ইকুয়াল টু 60t। ওকে, কারণ ইউ এর মান 60t, আর এখান থেকে এইটা কত 1960। তাহলে এখান থেকে যদি আমরা টিটা বার করি, টি ইকুয়াল টু হবে 2 ইন্টু 1960 বাই জি তার রুট, তাই তো, 2 ইন্টু 1960 বাই জি তার রুট, যার মধ্যে জি এর মান যদি 9.8 বসিয়ে দিই, তাহলে 9.8কে পয়েন্ট উঠালে এখানে একটা 10 হবে, আর 98 দিয়ে এটা যাবে, 98 দিয়ে 1960 কাটাকুটি করলে হবে 98, তো 98 2 দিয়ে যদি করি 98, 9 দুগুণি 2, 8 দুগুণি 16, 6 হাত থেকে 1, 9 দুগুণি 8, 19 আর 2, তা 20, কত 20, তাহলে 20 ইন্টু 10 ইন্টু 2, তাহলে 2 × 4 40, 40 ইন্টু 10 মানে 400 রুট করলে হবে 20। তো টাইম হলো 20 সেকেন্ড। এখানে বসে দাও 60 ইন্টু 20, দ্যাট ইজ 6 দুগুণে 12, 1200 মিটার, দ্যাট ইজ 1.2 কিমি, যেটা অপশানে নেই 1200 মিটার। ও আচ্ছা, বলে দিই একটা কথা, তোমাদের বইয়ে কিন্তু অপশান আছে 120 মিটার, যেটা ভুল, উত্তরটা হবে কিন্তু 1200 মিটার। অঙ্কটা বোঝা গেল কিনা দেখো, কনসেপ্ট, উত্তরটা ভুল দেওয়া আছে, কনসেপ্টটা ধরো। এখানে প্লেনটা এইভাবে যাচ্ছে, এই সময় যে বোমটা ছাড়লো, বোমটা কিন্তু প্লেনের ভেলোসিটি পাবে, অর্থাৎ বোমের কিন্তু অনুভূমিক বেগ আছে, উলম্ব বা নিচের দিকে কোনো বেগ নেই, কিন্তু ডিউ টু গ্র্যাভিটি
ডিউ টু গ্র্যাভিটি ওর কিন্তু নিচের দিকে আস্তে আস্তেও পড়বে, কিন্তু যেহেতু ওর উলম্ব মানে বেগ নেই, গ্র্যাভিটির জন্য পড়ছে, কিন্তু যেহেতু অনুভূমিক বেগ আছে সেই জন্য ডাইরেক্ট নিচে পড়বে না, ও প্রাসের মতো করে পড়বে। অর্থাৎ ওর মধ্যে কিন্তু নিচের দিকে নামার জন্য কোনো প্রাথমিক বেগ ছিল না, কিন্তু গ্র্যাভিটি ছিল। আর সামনের দিকে যাওয়ার সময় ওর কিন্তু প্রাথমিক বেগ ছিল, কিন্তু কোনো রকম অ্যাক্সেলারেশন ছিল না। এই দুটো ফর্মুলা ইউজ করে এইচ এর ফর্মুলা ইউজ করলাম আর এস এর ফর্মুলা ইউজ করলাম, করেই কিন্তু আমরা এই এ থেকে বি এর ডিস্টেন্সটা বার করলাম। 33 নম্বরটা দেখো, কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে? এটা খুব ইজি একটা প্রশ্ন। একতলীয় ভেক্টর মিনিমাম কটা লাগবে? মিনিমাম যদি একটা ভেক্টর এ হয়, তার অপোজিটে যদি সেম ভেক্টর এ কাজ করে, তাহলে কিন্তু এ প্লাস অফ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ মিনিমাম দুটো ভেক্টর লাগছে যাদের যোগফল শূন্য হবে। সেই ভেক্টরগুলো হলো, একটা যদি এ ভেক্টর হয়, একটা হবে মাইনাস এ ভেক্টর। ওকে, সো মিনিমাম দুটো ভেক্টর লাগছে, তাহলে কিন্তু তাদের যোগফল শূন্য হতে পারে। মিনিমাম বলেছে, ম্যাক্সিমাম তো অনেকগুলো ভেক্টরের যোগফল শূন্য করা যেতেই পারে। ঠিক আছে, মনে করো 3-4টা ভেক্টর একদিকে কাজ করে, তার যে রেজাল্ট হবে তার অপোজিটে যদি আরেকটা ভেক্টর কাজ করে সেই রেজাল্টের সমান, তাহলে তো 0 হবেই। তো ম্যাক্সিমাম প্রচুর ভেক্টর, ইনফিনিটি ভেক্টরের যোগফল শূন্য হতেই পারে, কিন্তু মিনিমাম দুটো ভেক্টর লাগবে, তাহলে তাদের যোগ করলে সেটা শূন্য হবে। ওকে, চলো নেক্সট। 34 কি বলছে? a ক্রস b ইকুয়াল টু যদি √3a.b হয়, তার মড অফ a প্লাস b কত? এখানে কিন্তু একটু গন্ডগোল আছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক, এখানে ব্র্যাকেটটা হবে না অ্যাকচুয়ালি, এখানে মড অফ a ক্রস b হবে। হ্যাঁ, ওইটা ভুল দেওয়া আছে, বইয়ে কিন্তু প্রচুর প্রিন্টিং জায়গায় মিস্টেক আছে, এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, সো মড অফ a ক্রস b ইকুয়াল টু √3a.b। মড অফ a ক্রস b কি বলে? মড অফ a ক্রস b ইজ ইকুয়াল টু √3a.b। সো এখান থেকে লেখা যায় এ বি সাইন থিটা, কারণ মড অফ a ক্রস b মানে ইজ ইকুয়াল টু √3ab cos থিটা। সো এখান থেকে ab কেটে যাচ্ছে, tan করি সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3। সো tan থিটা ইকুয়াল টু √3, দ্যাট ইজ tan অফ √3 মানে sin 60, sin tan 60 degree, that is theta equal to 60 degree. So what is mod of a cross b, a plus b? Nothing but root over a square plus b square plus 2ab cos alpha, যেখানে alpha হলো angle between a and b, আর এখানে theta যখন ধরেছি তাহলে theta cos of theta, থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, থিটা হলো কি অ্যাঙ্গেল বিটুইন এ বি। সেই থিটাটা এখান থেকে পেয়ে গেছি, বসিয়ে দাও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos of 60, cos of 60 মানে হাফ, cos of 60 মানে হাফ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, দুই দিকে কেটে গেল। সো এ স্কোয়ার plus b square plus ab to the power half, so the option a is the correct answer, root মান to the power half। হ্যাঁ, একটা বস্তুকণার প্রাথমিক বেগ ইউ ভেক্টর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, মানে ত্বরণ এ ভেক্টর অ্যাকচুয়ালি দেওয়া আছে, 10 সেকেন্ড পর কণাটির বেগ কত? সিম্পল কাইনেমেটিক্স বা একমাত্রিক গতির অঙ্ক ইন স্টাইল অফ ভেক্টর, মানে উই নো ভি ইজ ইকুয়াল টু, ভি ভেক্টর দিয়েছে তো, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি, টাইম তো ভেক্টর না, টাইম তো স্কেলার। সো বসিয়ে দাও, দ্যাট ইজ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এ ভেক্টর কত 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ ইন্টু টি কত 10, তাহলে এটা গুণ করে দাও 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 10 গুণ করলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, that is equal to 6i cap plus 8j cap। অপশন। আচ্ছা, মান জিজ্ঞেস করেছে, বেগ মানে মানে, অর্থাৎ mod of v is equal to root over 6 square plus 8 square, that is root over 36 plus 64 plus root over 100, নাকি 64 that is 6 3 9 100, that is 10a cock, অপশন এ। তো আগেরটা অপশনে, এটা অপশনে। ওকে, চলো নেক্সট। 36 কি বলছে? একটা প্রাসের গতির সমীকরণ x ইকুয়াল টু 36t আর 2y ইকুয়াল টু 96t মাইনাস 9.t স্কোয়ার, 8t স্কোয়ার। তো প্রাসটির প্রক্ষেপণ কত? আচ্ছা, প্রাসটা যখন x আর y দিয়ে দেওয়া আছে, তার মানে আমাকে একটু এটাকে অ্যাক্সিসে প্লট করতে হবে। এটা যদি x নিই, এটা যদি y নিই,
সাপোজ যদি একটা প্লাসকে ছুঁড়ে দেওয়া হলো, সাপোজ প্লাসটাকে ইউ অ্যাঙ্গেলে ছুঁড়ে দেওয়া হলো, ইউ বেগে অ্যান্ড থিটা কোণে ছুঁড়ে দেওয়া হলো, যে কোনো মুহূর্তে যদি ও একটা পয়েন্টে পৌঁছায় যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, তাহলে এই পার্টটুকুটা হবে এক্স আর এই পার্টটুকুটা হবে ওয়াই। ওকে, আচ্ছা ইউ এর যে কম্পোনেন্ট হবে এটা হবে ইউ সাইন থিটা আর এই কম্পোনেন্টটা হবে ইউ কস থিটা। সো আমরা জানি ইউ সাইন থিটার জন্য হাইট রেঞ্জ করে আর ইউ কস থিটার জন্য কী রেঞ্জ করে, রেঞ্জ পায় বা সীমা পায়। তো হাইটটা ওয়াই, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমি অ্যাপ্লাই করি যে ওয়াই ইকুয়াল কী হবে, যেহেতু ওপর থেকে উঠছে তাহলে হাইটের ফর্মুলা এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, উপর থেকে উঠছে যেহেতু তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার যদি এটা অ্যাপ্লাই করি তাহলে ইউটা হলো এখানে ইউ সাইন থিটা, কারণ হাইট মানে পাচ্ছে ইউ সাইন থিটার জন্য, ইন্টু টি প্লাস মাইনাস যেহেতু ওপর দিকে উঠছে হাফ অফ জি টি স্কোয়ার হবে ওয়াই ইকুয়াল টু, আর এক্স ইকুয়াল টু হবে কি ইউ কস থিটা ইন্টু টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হওয়া উচিত, কিন্তু যেহেতু এটা ওপর এই মানে ওপর দিকে ছোড়া হয়েছে এর উপর খালি গ্র্যাভিটি কাজ করছে, এর হরাইজন্টাল কোনো অ্যাক্সেলারেশন কিন্তু নেই, অর্থাৎ এর মান 0। তাহলে এইটার সাথে কম্পেয়ার করে যদি অঙ্কটা করি তাহলে আমার ইজিলি হয়ে যাবে। তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু হয় অ্যাজ এ একটা প্লাসের যদি কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নিই, সেই পয়েন্টে যদি কোঅর্ডিনেট এক্স আর ওয়াই নিই তাহলে এক্স আর ওয়াইয়ের ইকুয়েশন এরকম ফর্ম করে। তো আর কোয়েশনে যেটা দেওয়া আছে সে এক্স ইকুয়াল টু 36t দেওয়া আছে আর 2y ইকুয়াল টু 96t মাইনাস 9.8t স্কোয়ার আছে, এটা যদি একটু ঠিক করে নিই তাহলে y ইকুয়াল টু হবে এদিকে 96/2t আর মাইনাস 9.8/2t স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এটা হলো 9 2 দিয়ে 4 দুগুণি 8 1 16 8 দুগুণি 16 48t মাইনাস এটা হবে 2 দিয়ে 4 দুগুণি 8 9 1 18 9 দুগুণি 18t স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই এর মান যদি বের করলাম এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি ইউ সাইন থিটা এই প্লেসে রয়েছে 36 ইউ সাইন থিটা ওয়াইয়ের সাথে কম্পেয়ার করবো মানে 48, আর ইউ কস থিটা এই প্লেসে রয়েছে তোমার ইউ কস থিটা এখানে এক্স ইকুয়াল টু 36। সো এখান থেকে আমরা যদি ভাগ করে দিই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে 48/36, দ্যাট ইজ 6 দিয়ে 6 8 48 6 6 36 3 দিয়ে 3 দুগুণি 6 4 দুগুণি 8, দ্যাট ইজ 4/3। তো ট্যান থিটা যদি 4/3 হয় তাহলে সাইন থিটা বের করতে হবে কারণ অপশন সাইনে আছে। তো ট্যান থিটা 4/3 হওয়া মানে তোমার লম্ব ইকুয়াল টু 4, ভূমি ইকুয়াল টু 3, অতএব অতি ইকুয়াল টু হবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9 25, দ্যাট ইজ ইকুয়াল টু 5। অতএব সাইন থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 4 বাই অতিভুজ 5, সো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5। ওকে, অপশন এ। 32 অনুভূমিকের সাথে 45 মাইনাস থিটা কোণে আর 45 প্লাস থিটা কোণে উৎক্ষেপিত দুটো প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত? তো প্রক্ষেপ সীমার ফর্মুলাকে দেখে নিই, আর ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, তাই তো? এবার দেখে নিই রেঞ্জের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হলো রেঞ্জের ফর্মুলা 2 থিটা বাই জি, দিস ইজ দ্য ফর্মুলা অফ রেঞ্জ। ঠিক আছে, প্রাসের রেঞ্জের ফর্মুলা বসিয়ে দাও। তো প্রথম যে আচ্ছা যেমন আমরা প্রথম থেকে বলছি এইসব অঙ্কগুলোতে যে ডেটাটা মিসিং সেটা হলো প্রক্ষেপ মানে তোমার প্রাস দুটো কি সেম অ্যাঙ্গেলে মানে সেম ভ্যালুসিটিতে ছোড়া হয়েছে। তুমি যদি সেম ভ্যালুসিটিতে না ছোড়া ধরেও ক্যালকুলেশনগুলো করো হবে একটু বড় হবে, একটু ক্যালকুলেটিভ হবে, অনেকটা বড় হবে। আমি একটা ভেবেছিলাম করাবো কিন্তু দেখলাম অনেক বড় হচ্ছে। ঠিক আছে, মানে তার থেকে যা বুঝলাম এই প্রবলেমসগুলো করে যে যখন কোনো প্রাসের ক্ষেত্রে ভেলোসিটি বলে দেবে না, ধরে নিতে হবে দুটো প্রাসের গল্প বলা মানে দুটোর ভেলোসিটি কিন্তু সেম ধরেই অঙ্কটা করতে হবে। ওকে, অনেকগুলি প্রাসের অঙ্ক আছে এরকম টাইপের যেখানে প্রত্যেকটা তোমাকে ভেলোসিটি সেম ধরে এগাতে হবে। ওকে,
দুটো তাহলে ভেলোসিটি নিয়ে আমার কোনো চাপ নেই, দুটো ইউই ধরলাম, শুধুমাত্র দেখতে হবে অ্যাঙ্গেল, জি তো সমান হয় কনস্ট্যান্ট, অ্যাঙ্গেল একটা 45 মাইনাস থিটা করে দেখতে হবে কত হচ্ছে সীমা হচ্ছে, একটা 40 প্লাস থিটা করে দেখতে হবে কত সীমা হচ্ছে, তারপর রেশিও করতে হবে আর কি। তো আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটার জায়গায় 45 মাইনাস থিটা বাই জি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ইউ স্কোয়ার সাইন অ্যালার্ম হচ্ছিল, তো ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা বাই জি, দ্যাট ইজ এখানে ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা বাই জি হলো, সরি cos 2 theta by g because 245 90 আর 2 theta 2 theta হলো। নেক্সট এক নম্বর হলো, 2 নম্বর রেঞ্জ ইকুয়াল টু r1, হ্যাঁ, r2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 245 প্লাস থিটা বাই জি, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন 90 প্লাস 2 থিটা বাই জি। এবার সাইন 90 মাইনাস থিটা যেমন কস থিটা হয় সমান সাইন 90 প্লাস থিটা কস থিটা হয়, তো স্কোয়ার কস অফ 2 থিটা বাই জি। সো সেম অ্যান্সার, therefore r1 is to r2 is equal to 1 is to 1, অপশন বি। ওকে, বোঝা গেল? চলো নেক্সট 38 কি বলছে, একটা প্রাসের প্রক্ষেপ কোণ পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি যদি 2% বৃদ্ধি করা হয় তাহলে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি হবে? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা ফর্মুলা জানতে হবে, এইচ ইকুয়াল টু হয় হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। একবার দেখে নিই, সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিকই আছে। সো এটা হলো সর্বাধিক উচ্চতা হয়, তো বলছে উচ্চতা, আচ্ছা প্রক্ষেপ কোণ থিটার কোনো চেঞ্জ করবো না আমরা এক্ষেত্রে, শুধু ইউ চেঞ্জ করবো 2%, তাতে এইচ কত চেঞ্জ হবে। আচ্ছা আগে দেখে নিই এইচ ইউ এর সাথে কেমন ডিপেন্ড করে, এখান থেকে দেখা যাচ্ছে এটা থিটা চেঞ্জ করবো না, জি তো কনস্ট্যান্ট হয়, এইচ ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, অর্থাৎ এখান থেকে ডেল্টা এইচ পরিবর্তন নিই তাহলে এদিকে 2 ডেল্টা ইউ হবে, তাহলে তার পরিবর্তন যদি বুঝাই তাহলে 2 ডেল্টা ইউ বাই ইউ হবে, ঠিক আছে। দেখো এদিকে যদি আমি এইচ এর পরিবর্তন বুঝি তার মানে এর ডেরিভেটিভ করা কিন্তু, হ্যাঁ আচ্ছা এটা কি বুঝলে, এটা ডেরিভেটিভ স্টাইল করলাম, অবকলন করলে কি হয়, এইচ এর পরিবর্তন বা অবকলন নিলাম ডেল্টা এইচ হলো, বা ডি দিয়ে করতে পারো, ডাজন্ট ম্যাটার, ডিএইচও করতে পারো, ডিএইচও লিখতে পারো, কোনো ব্যাপার না। আর এখানে ইউ এর পরিবর্তন যদি করি তাহলে ইউ স্কোয়ার ডেরিভেটিভ করলে হলো 2 ডিইউ, ঠিক আছে, 2 এগিয়ে আসলো ইউ ডেরিভেটিভ ডিইউ, আর তার পরিবর্তন না মানে বাই এইচ বাই ইউ। এবার পার্সেন্টেজ করা মানে ডিএইচ কে যদি এইচ দিয়ে 100% দেখি শতকরা বের করা, তাহলে 2 ডিইউ কে ইউ দিয়ে আমাকে 100% দেখতে হবে শতকরা করতে গেলে। এইবার ডিইউ বাই ইউ বাই 100% এই পার্টটা বোঝাই বেগের শতকরা পরিবর্তন, আর এই পার্টটা বোঝাই হাইটের শতকরা পরিবর্তন। বেগের শতকরা পরিবর্তন কত দেওয়া আছে 2%, তাহলে এই পার্টটার অর্থ হলো 2, তাহলে 2 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4%, তো কি দেখা হলো হাইটের শতকরা পরিবর্তন 4%। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 39, যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমা স্কোয়ার ইকুয়াল টু 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয় তাহলে প্রাসটির প্রক্ষেপ কোণ কত? একদম সিম্পল ক্যালকুলেটিভ প্রবলেম একটা। প্রক্ষেপ সীমা ফর্মুলা হলো সর্বোচ্চ উচ্চতা ফর্মুলা হলো জায়গায় বসাও, কাটাকুটি করে চলে আসবে। প্রক্ষেপ সীমা হয় আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, আর এটা স্কোয়ার ইকুয়াল টু 48, হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটার স্কোয়ার। একবার দেখে নিই রেঞ্জটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, ঠিক আছে। ব্যাস ক্যালকুলেশন করো, তুমি করো আমি করছি, পাঠাতে যাবে। এদিকে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার ছিল না, সাইন ছিল খালি, ভুল করলাম নাকি, সাইন ছিল খালি, ভুল করলাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা বাই জি স্কোয়ার, এদিকে 48 ইন্টু ইউ টু দি পাওয়ার 4 সাইন 4 থিটা বাই 4g স্কোয়ার,
ইউ স্কোয়ার ইউ 4 কেটে গেল, জি স্কোয়ার কেটে গেল, 4 16 48 হলো, তাই তো? 4 1 4 সরি 4 1 4 4 2 12 4 12 48 3 16 48 হয়, হ্যাঁ তাহলে 12 হয়ে গেল ওখানে। এবার এদিকে সাইন টুতের ফর্মুলা হলো 2 সাইন থিটা কস থিটা, তাহলে স্কোয়ার করলে 2 সাইন থিটা কস থিটা স্কোয়ার ইকুয়াল টু 12 সাইন টু দি পাওয়ার 4 থিটা, that is 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা equal to 12 sin to the power 4 theta. That implies এখানে নিচ্ছি 4 3 12 sin square theta হয়ে গেল, তাহলে tan square theta equal to sin square theta by cos theta করলাম 3, তার ওদিক যাবে 1/3 tan theta equal to 1/√3 tan এর 30 মান, tan of 30 মান, that is theta equal to 30 ডিগ্রি। অপশন ডি। ওকে চলো নেক্সট অঙ্কে পৌঁছে গেছি, লাস্ট এমসিকিউ শেষ করলাম। বাপরে বাপ অনেকদিন লেগে গেল দিতে। এ ভেক্টর ও বি ভেক্টর দুটি ভেক্টর গুণন শূন্য, আর ভেক্টর গুণন শূন্য মানে মানটাই অবশ্যই, তাহলে এ ভেক্টর আর এ প্লাস বি ভেক্টর স্কেলার গুণন কী হবে? প্রথমে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা শূন্য বলেছে, দ্যাটস মিন এ বি সাইন অফ থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ সাইন অফ থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0 বিকজ সাইন অফ 0, ঠিক আছে? সাইন অফ 0 0, তাই তো? দ্যাট ইমপ্লাইজ সাইন অফ theta equal to sin of 0, that is theta equal to 0. So a vector dot a vector plus b vector কি বলেছে? এটা দুটা ভেক্টরের ভেক্টর গুণ শূন্য, ভেক্টর গুণ শূন্য করলাম মানে মানটা নেবো খালি, হ্যাঁ যেহেতু মান বলেছে শূন্য, সে মানটা নেবো, মানের ফর্মুলা ফেললাম, থিটা বের করলাম। এবার বলেছে এ ভেক্টর আর এ প্লাস বি ভেক্টরের স্কেলার গুণ, তো এ ডট এ প্লাস বি, দ্যাট ইজ এ ডট এ প্লাস এ ডট বি। এ ডট এ মানে এ সাইন অফ কস অফ 0 ডিগ্রি, কেন? কারণ দুটা ভেক্টর সেম থাকে, তাদের মাঝখানে কোণ শূন্য হয়, প্লাস এ বি কস অফ 0 ডিগ্রি, কেন? কারণ এখানে এ আর বি এর মাঝখানে কোণ 0 ডিগ্রি, এখান থেকে বের করে ফেলেছি, তাহলে এটা হবে এ স্কোয়ার কস 0 1 আর এটা হবে এ বি। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক ছিল 40 নম্বরে গিয়ে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে 41 থেকে পরের ক্লাসে। টাটা।